প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব তারেক রহমানকে এবং বিএনপিকে প্রচণ্ডভাবে অপছন্দ করতে শুরু করেছে এবং তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে এবং তারা জামাতের সাথে বন্ধুত্ব স্থাপন করতে চায়। এই খবরটা কোথায় প্রকাশ হয়েছে? খবরটি প্রকাশ করেছে পৃথিবীর অন্যতম বৃহৎ এবং শক্তিশালী একটি পত্রিকা ওয়াশিংটন পোস্ট। এখন ওয়াশিংটন পোস্ট হঠাৎ করেই কি হুট করে এই খবরটি ছেপে দিয়েছে, নাকি এর পিছনে সুদূর প্রসারী কোনো পরিকল্পনা ছিল বা এর পিছনে অন্য কোনো গল্প লুকিয়ে ছিল? সেই পিছনের গল্পটি উঠে এসেছে একটি প্রতিবেদনের মাধ্যমে। আমরা সেই বিষয়টি আপনাদেরকে জানাবো। তার আগে আসেন আমরা ছোট্ট একটি শর্ট ফিল্ম দেখি। এটি প্রত্যেকেরই দেখা দরকার এবং এইখান থেকে কি শিক্ষা আমাদের জন্য আছে এবং এরকম হলে কেমন হয়, এই বিষয়টি আপনারা এই কমেন্টস বক্সে বলে যাবেন। তাহলে এরপরে আরো এরকম ভালো ভালো শর্ট ফিল্ম তৈরি হতে পারে। আসুন আমরা ফিল্মটি আগে দেখি, তারপরে গল্পে যাই। কিরে কই যাবি? স্যার পঞ্চগড় যাব। পঞ্চগড় যাবি? জি স্যার। চোখ লাল কে? কি খাইছস? কিছু না তো স্যার। কিছু কাজ নাই? না স্যার। আয় নিচে নাম, নিচে নাম। স্যার সত্যি কিছু কথা আছে তোর লাগে, নিচে আম। আরে ভয় পাইস না, নিচে নাম। আয় আপর। হ্যাঁ নাই স্যার সত্যি কইতেছি কিচ্ছু খাইনি। কিছু কাজ নাই? কাজ নাই কে? খাইবি? দেবো কিছু খাবি? কি কন কিছু তো বুঝলাম না। খাইবি কি না ক? কামাল দেই খাওয়ানটা দেই। আরে দাও ল। আরে ভয় পাইস না, ল। কি আছে ফুল স্যার? তো আমার পরিবার দিছিল রাস্তায় খাওয়ানোর লেগা। তুই তো বহু দূর যাইবি, সেই পঞ্চগড়। জি স্যার। রাস্তায় খাওয়ান পাবি কি পাবি না খাইয়া ল। খাইয়া ভালো করে গাড়ি চালাইবি, ঘুমাইবি না, বুঝছস? ঠিক আছে স্যার। বহুত দূরের রাস্তা। জি স্যার। যা। স্যার কি ভাবছেন এটা সত্য? এটা স্বপ্ন। এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে সৎ এবং যোগ্য লোককে আপনার ভোট দিন। 5 আগস্টের পরে এটি আমাদের বাংলাদেশ। এরকম বাংলাদেশই এদেশের মানুষ চাচ্ছে এবং এর জন্যই প্রতীক্ষায় আছে। এবং এরকম বাংলাদেশ গড়ে তোলার জন্য যে মানের লোক দরকার, যে মানের নেতা দরকার, যে মানের রাজনৈতিক নেতৃত্ব দরকার, আমাদের কাছে মনে হচ্ছে সেই মানের নেতৃত্ব আমরা পেয়ে গেছি। এখন শুধু তাদেরকে আমরা আমাদের ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। দেশ পরিবর্তন হতে বাধ্য। এবার চলুন আমরা ওয়াশিংটন পোস্টের ওই প্রতিবেদনের পিছনের গল্পটা একটু উদ্ধার করার চেষ্টা করি। ওয়াশিংটন পোস্ট এই যে প্রতিবেদনটি প্রকাশ করলেন, এই প্রতিবেদনের পিছনে একটা অন্যরকম গল্প লুকিয়ে আছে। 2014 সালের নির্বাচন হয়ে গেল। 2018 সালের নির্বাচনের ঠিক আগ মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র ওই সময় বাংলাদেশকে দেখতো ভারতের চোখ দিয়ে, অর্থাৎ বাংলাদেশের দায়িত্ব ভারতের হাতে ছেড়ে দিয়েছিল এবং তাদেরকে বলেছিল যে তোমরা বাংলাদেশকে দেখে শুনে রাখো। কিন্তু একটা পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্র দেখলো ভারত বাংলাদেশকে দেখভাল করতে গিয়ে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে যে দায়িত্ব প্রাপ্ত হয়েছে, এই দায়িত্ব পালন করতে গিয়ে কখন যেন বাংলাদেশকে নিজেরাই গিলে খেয়ে ফেলেছে। যুক্তরাষ্ট্র তখনও এটি বুঝতে পারে নাই, ভারতকে চিনতে পারে নাই। মানে অবস্থা এরকম যে যার কাছে ভূমি বর্গা দিল, দুদিন পরে সেই হয়ে গেল সেই ভূমির মালিক। এটি ভারত বুঝতে পারলো কখন? যখন মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন যিনি
হাই কমিশনার ছিলেন বাংলাদেশে, আপনাদের মনে আছে, ড্যান ডাব্লিউ মজিনা। এই মজিনা যখন বাংলাদেশের নির্বাচন নিয়ে দুই একটি কথা বলা শুরু করলেন, অর্থাৎ ভারত একতরফাভাবে শুধু একটি দলকে সমর্থন দিয়ে যাচ্ছে, আর এখানে ওই দলকে সমর্থন দেওয়ার নামে বাংলাদেশে ইসলামপন্থী যারা আছে তাদেরকে কুপানো শুরু করেছে। এরপরে আলেম ওলামা যারা আছে তাদেরকে একের পর এক জঙ্গি নাটকে গ্রেপ্তার করে তাদেরকে সাজা দিচ্ছে, তাদেরকে হয়রানি করছে। বাংলাদেশে জঙ্গি তৎপরতা ক্রমান্বয়ে বেড়েই চলছে। বারবার হাসিনা শুধু জঙ্গি নাটক সাজায় এবং ভারত এখানে উস্কানি দেয়, হ্যাঁ এখানে প্রচুর জঙ্গি কানেকশন আছে, জঙ্গিদের আস্তানা এখানে। এই করতে করতে এই দেশটা পুরো ভারতের কবজায় চলে আসে এবং শেখ হাসিনা সরকার ভারতের ঠিক এরকম হাতের মুঠির ভিতরে প্রবেশ করে। এইগুলো দেখে যখন ড্যান ডাব্লিউ মজিনা কথা বলা শুরু করলেন যে এটি তো হতে পারে না, সৈয়দ আশরাফ ছিল ওই সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি ড্যান ডাব্লিউ মজিনাকে তার বাসার কাজের মেয়ে মর্জিনার সাথে যখন তুলনা করলেন, আমরা ভেবেছিলাম এটি মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্র বুঝবে না, বাংলায় যেহেতু বলছে আর ওনারা ইংরেজিতে বলেন, ওনারা এগুলো বোঝেন না, বাংলা তো বোঝেন না। আমেরিকা ঠিকই এটি বুঝেছিল এবং এটা বোঝার পরেই তাদের টনক নড়ে। যখন এই টনকটা নড়লো তখন শেখ হাসিনাকে বলল যে তুমি ভারতের উপর থেকে তোমার নির্ভরতা কমাতে হবে, ভারতের বলয় থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। 2018 সালের নির্বাচনের ঠিক আগ মুহূর্তে শেখ হাসিনা পরিষ্কার করে সেখানে জানিয়ে দিল যে এই মুহূর্তে আমার পক্ষে ভারতের ভিতর থেকে, ভারতের বলয় থেকে বেরিয়ে আসা সম্ভব না, কারণ আমার সামনে নির্বাচন, এই নির্বাচনী বৈতরণী পার হতে হলে আমাকে অবশ্যই ভারতকে লাগবে, ভারত ছাড়া আমি এখানে টিকে থাকতে পারবো না, জয়লাভও করতে পারবো না, সুতরাং এই মুহূর্তে আমার সম্ভব না। এবং শেখ হাসিনা এই নালিশ ভারতের কাছে বলে দিলেন যে যুক্তরাষ্ট্র এই চাচ্ছে। তখন ভারত হাসিনাকে বলে দিল তাহলে তুমি ওদের বিরুদ্ধে স্টেটমেন্ট দাও। মনে পড়ে আপনাদের শেখ হাসিনা ওই যে বললেন যে কিছু সাদা চামড়ার মানুষ আমার কাছে সেন্ট মার্টিন দ্বীপ চায়, আমি যদি সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দেই, বাংলাদেশ বিক্রি করে দেই, তাহলে আমার জন্য ক্ষমতায় থাকা খুব সহজ হয়ে যায়। এই যে গল্প, একের পর এক গল্প, এই গল্প এই সময়েও সাজানো হয়েছে, আমি সেটিও আপনাদেরকে বলবো। ভারত একটি গল্প তৈরি করেছে বিএনপির জন্য, সেটিও আমি বলবো। তো যাই হোক, যখন এরকম বললেন তখন আমেরিকা প্রচন্ডভাবে নাখোশ হয়ে গেল আওয়ামী লীগের উপর। তখন তারা শেখ হাসিনার হাত ছেড়ে দিয়ে বিএনপির হাত ধরলেন, বিএনপিকে বললেন যে তোমরা আন্দোলন করো, আন্দোলন শুরু করো। বিএনপি আস্তে আস্তে আন্দোলন শুরু করলো। আন্দোলন যখন শুরু করলো তখন তাদের আন্দোলনের সাথে সাথে মজিনা কথা বলা শুরু করলেন, স্টেট ডিপার্টমেন্ট কথা বলা শুরু করলেন। এক পর্যায়ে তাদেরকে আন্দোলন শক্তিশালী করতে বলে, কিন্তু দুইজন ব্যক্তি তারা এই আন্দোলনকে বেগবান করে না, ধীর গতিতে, স্লো গতিতে আগানোর চেষ্টা চলে। এটা প্রতিবেদনে দুইজনের নাম উঠে আসছে, বিএনপির মহাসচিব এবং চট্টগ্রামের একজন নেতা, আমি সঙ্গত কারণেই তাদের নাম বলছি না। এইখানে আস্তে আস্তে যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিও একটু মনক্ষুণ্ণ হতে থাকে যে তারা আন্দোলন কেন করতে পারছে না। এবং মজার ব্যাপার হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে যে আলোচনা হতো বিএনপির নেতা কর্মীদের সাথে আন্দোলন সম্পর্কিত, এই খবর আওয়ামী লীগের কাছে চলে যেত এবং এই খবর পৌঁছে দিত বিএনপির একজন সুন্দরী নেত্রী, তার নাম আপনারা হয়তো বুঝতেই পেরেছেন, আমি নাম বলছি না সঙ্গত কারণেই। এরপরে এই ঘটনার পরেও মার্কিন যুক্তরাষ্ট্র আরো বেশি বিলা হয় বিএনপির উপরে। এরপরে সর্বশেষ তারা বিএনপিকে 28 অক্টোবর 2023 সালে চূড়ান্ত আন্দোলনে নামার জন্য ঘোষণা দেয়। তারা আন্দোলনে নামে। নয়াপল্টনের সামনে থেকে যখন মাত্র আধা ঘন্টার ভিতরে বিএনপির স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশটি পণ্ড হয়ে যায় এবং বিএনপি নেতারা পালিয়ে যায়, তখনই যুক্তরাষ্ট্র বুঝতে পারে যে এই অপদার্থদের দিয়ে এদেশে কখনোই আন্দোলন সম্ভব নয়, এরা কোনোদিনও এই হাসিনা সরকারকে উৎখাত করতে পারবে না এবং এরা আন্দোলন সংগ্রাম দানা বাঁধতেও পারবে না, এখানে তারা কিছুই করতে পারবে না। সেদিন থেকেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র জামাতকে বেছে দেয়, যে কারণ ওই আন্দোলনে জামাতের ভূমিকা তারা দেখেছে, জামাতের এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা কিভাবে মাঠে ময়দানে নেমে তারা অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে একদিনে। তার আগের ইতিহাস তারা পড়েছে যে মাওলানা দেলোয়ার হোসেন সাইদির জন্য
একদিনে 200 জন মানুষ জীবন দিয়েছে। এরপরে জামাতের নেতাকর্মীদের যেভাবে জেল জুলুম করা হয়েছে, তারপরেও দলটি টিকে আছে। তখন আস্তে আস্তে মার্কিন যুক্তরাষ্ট্র চিন্তা করলো যে বিএনপির চেয়ে এই দলটি বেশি শক্তিশালী, আন্দোলন সংগ্রামে তারা বেশি স্মার্ট, এবং তারা তাদের দাবি দেওয়ার ব্যাপারে রাজপথের আন্দোলনে, মাঠের আন্দোলনে এই দলটি সবচেয়ে বেশি শক্তিশালী ভূমিকা পালন করতে পারবে। সুতরাং বিএনপির আমার দরকার নেই, আমার দরকার জামাত ইসলাম। ওই ঘটনার ধারাবাহিকতাই ওয়াশিংটন পোস্ট গত 2-3 দিন আগে এই রিপোর্টটি প্রকাশ করলেন, এবং এই রিপোর্টটি প্রকাশ করার ক্ষেত্রেও কিন্তু একটা কাকতালীয় ব্যাপার আছে। এটা একটা একজন বাংলাদেশি নারী সাংবাদিকের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কূটনীতিকের কথোপকথনের এই ক্লিপটি কিন্তু একজন অনুসন্ধানী সাংবাদিক তিনি এটি প্রকাশ করে দিয়েছেন। এটি প্রকাশ করার কথা ছিল না, যাই হোক প্রকাশ হয়ে গেছে। এটি জামাত ইসলামের জন্য খুবই ভালো হয়েছে, রাজনৈতিকভাবে জামাতকে বাড়তি একটি সুবিধা দিচ্ছে। এই যে পশ্চিমা বিশ্ব এখন জামাতের সাথে বন্ধুত্ব করতে চায়, এখন ভারত তো এখানে তার তো কিছু করতে হবে। ভারত কিন্তু বিএনপির জন্য ন্যারেটিভ তৈরি করে দিয়েছে। আপনারা ইতিমধ্যেই জানেন যে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি লন্ডন থেকে যখন আসলেন, ভারতের সাথে এক ধরনের চুক্তি করেই তিনি বাংলাদেশের মাটিতে এসেছেন। এই খবর কিন্তু বাজারে চালু আছে। এটি যে সত্য তার বাস্তব উদাহরণ আমরা আজকে পেলাম। বাংলাদেশে ভারতের সাবেক হাই কমিশনার হর্ষবর্ধন শ্রীংলা তিনি বিএনপির জন্য একটি ন্যারেটিভ তৈরি করে দিলেন যে জামাত যদি ক্ষমতায় আসে তার মানে বুঝতে হবে যে নির্বাচন সুষ্ঠু হয় নাই, অর্থাৎ অগ্রহণযোগ্য এবং অসুষ্ঠু নির্বাচন হলেই, ত্রুটিপূর্ণ নির্বাচন হলেই কেবল জামাত ক্ষমতায় আসতে পারে, এছাড়া জামাত ক্ষমতায় আসতে পারবে না। এই যে ন্যারেটিভটা ভারত তৈরি করে দিচ্ছে বিএনপির জন্য, কেন? তাদের কাছে রিপোর্ট চলে গেছে, তাদেরকে জানিয়ে দিয়েছে, এখানে ফিল্ডের বাস্তব পরিস্থিতি তাদেরকে জানিয়ে দিয়েছে।